রাজধানীর আরও 50 পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট চালু করতে প্রধানমন্ত্রীর নির্দেশ। আগামী মাসে চালু হচ্ছে প্রবাসী কার্ড, থাকছে 10 বিশেষ সুবিধা। পাঁচ মাসে অর্থনৈতিক সংস্কারের সর্বোচ্চ অগ্রাধিকার, বৈদেশিক বিনিয়োগ সম্পর্কে ব্যাপক অগ্রগতির দাবি সরকারের। মন্ত্রিসভার কেউ বিতর্কিত কাজে জড়ালে ব্যবস্থার আশ্বাস। দেশে 2,500 রিক্রুটিং এজেন্সির অধিকাংশই সাব এজেন্ট। কর্তৃপক্ষের উদাসীনতায় নিয়ন্ত্রণহীন জনশক্তি রপ্তানিকারকরা উপেক্ষিত নিরাপদ অভিবাসন। 2 বছরে উদ্ধার হয়নি নরসিংদী কারাগারে লুটের অনেক অস্ত্র, গোলাবারুদ। পলাতক বেশ কিছু কয়েদি। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনমনের শঙ্কা। স্বাগত। এখন বাজারের পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেদিন অ্যানি। রাজধানীতে আরও অন্তত 50টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুততম সময়ের মধ্যে চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন গাড়ি অপসারণে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। শনিবার দুপুরে নিজ কার্যালয়ে পরিবেশ দূষণ বিষয়ক বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণেও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কিভাবে ব্যবহার করা যায় তা খুঁজে দেখতে হবে। স্বাভাবিক মাত্রার বেশি হর্নের আওয়াজ বন্ধে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সড়ক থেকে মেয়াদ উত্তীর্ণ পরিবেশ দূষণকারী বাস, ট্রাক সহ অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ গ্রহণের উপর গুরুত্ব দেন তিনি। বৈঠকে ইটভাটার কারণে সৃষ্ট বায়ু দূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। পরিবেশ বান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের উপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রবাসী কার্ড চালুর উদ্যোগ সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জানানো হয়, আগামী মাসের মধ্যে প্রবাসী কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে জানানো হয়, প্রবাসী কার্ডে 10টি বিশেষ সুবিধা থাকছে। এই কার্ড চালুর মূল উদ্দেশ্য হল প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, ক্ষমতায়ন, আর্থিক প্রণোদনা প্রদান এবং ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে আন্তর্জাতিক পেমেন্ট ও ব্যাংকিং সুবিধা নিশ্চিত করা। সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ড বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়েছে। প্রবাসী কার্ডও সরকারের নির্বাচনী অঙ্গীকারের একটি গুরুত্বপূর্ণ অংশ। বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও মাহাদি আমিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। জনগণের আস্থা ও সমর্থনকে বড় অর্জন বলে দাবি করেছে সরকার। শনিবার বিকেলে সরকারের 5 মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, অভ্যন্তরীণ সংস্কার, জাতীয় নিরাপত্তা এবং বৈদেশিক বিনিয়োগ ও সম্পর্কের ক্ষেত্রে যুগান্তকারী অগ্রগতি হয়েছে দেশের। জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, মন্ত্রিসভার কেউ বিতর্কিত কাজে জড়ালে জনপ্রত্যাশা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত সাব্বিরোজের প্রতিবেদনে। সংবিধানের রক্ষণ, আমি সংবিধানের রক্ষণ। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর 17 ফেব্রুয়ারি দায়িত্ব নেয় তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃশ্যমান নানা উদ্যোগ নিতে দেখা গেছে। মাত্র 1 মাসের মাথায় সারা দেশে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়। এরপর দেশজুড়ে প্রায় 20,000 কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কার্যক্রম শুরু করে সরকার। কৃষকদের সুবিধার্থে দেওয়া হয় কৃষক কার্ড। এছাড়া টেকসই সবুজায়নের জন্য 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচিও চলমান রয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি, আইন শৃঙ্খলার উন্নয়ন, অর্থনৈতিক সংস্কার সহ নেওয়া হয়েছে 180 দিনের পরিকল্পনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই 5 মাসে সরকারের সংস্কার কার্যক্রম, অর্জন ও গৃহীত কর্মপরিকল্পনা নিয়ে শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই গণমাধ্যম
পূর্ণ স্বাধীনভাবেই চলছে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বলেন, রাজনীতির গুণগত পরিবর্তনের জায়গা থেকেই কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মূল্যবোধের যে উন্নয়ন ঘটানো, এই জায়গাগুলোতে উনি খুব বেশি জোর দিচ্ছেন, কাজ করার চেষ্টা করছেন। কারণ এই উন্নয়ন ছাড়া অন্য কোনো উন্নয়ন হবে না, অন্যগুলির টেকসই উন্নয়ন হবে না যদি না আমরা আমাদের মানসিক আত্মিক উন্নতি করতে না পারি, যদি আমরা আমাদের পারিবারিক মূল্যবোধকে সুসংগত করতে না পারি। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন বলেন, 5 মাসে সরকারের অভ্যন্তরীণ সংস্কার, জাতীয় নিরাপত্তা, বৈদেশিক বিনিয়োগ ও সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। একটি ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র ব্যবস্থাকে স্বল্পতম সময়ে স্থিতিশীল ও উন্নয়নমুখী করে গড়ে তোলা যে কোনো সরকারের জন্যই নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ। কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার মাত্র 5 মাসের মাথায় প্রমাণ করেছে যে সদিচ্ছার পাশাপাশি জনগণের প্রতি দায়বদ্ধতা ও সততা থাকলে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। বাকস্বাধীনতা ও আইনের শাসন সুনিশ্চিতে সরকার বদ্ধপরিকর জানিয়ে তিনি আরও বলেন, সরকারের কোনো মন্ত্রী প্রতিমন্ত্রী বিতর্কিত কাজের সাথে জড়ালে জনপ্রত্যাশা অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। বাংলাদেশে জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করছি। আমরা নিশ্চিত করতে চাই সত্যিকার অর্থে আইনের অনুশাসন থাকবে, বাকস্বাধীনতা থাকবে, মানবাধিকার থাকবে। এবং এটি যে কথার কথা না, গত 5 মাসেই সেটি বারবার প্রমাণিত হয়েছে। স্বাভাবিকভাবেই আইনের অনুশাসন যখন আমরা সুনিশ্চিত করব, গত 16 বছরে ফ্যাসিবাদের এই দীর্ঘ সময়ে এবং জুলাই গণ অভ্যুত্থানে যারা গুম, খুন, হামলা, মামলা, মানবাধিকার লঙ্ঘন করেছে, অবশ্যই তাদের প্রত্যেকের বিচার হবে। নতজন পররাষ্ট্রনীতি ও অভ্যন্তরীণ দমনপীড়নের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। মাননীয় প্রধানমন্ত্রী খুব ক্লিয়ারলি বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতির ভিত্তি হবে সবার আগে বাংলাদেশ। সাব্বির রোজ, এখন, ঢাকা। চলতি বছর দেশে নিবন্ধন পেয়েছে নতুন 216টি রিক্রুটিং এজেন্সি। এ নিয়ে 2,500 ছাড়িয়ে গেছে শ্রমিক রপ্তানিকারক প্রতিষ্ঠানের সরকারি সংখ্যা, যা প্রতিবেশী দেশ ভারত, নেপাল, শ্রীলঙ্কা থেকে তুলনামূলক বেশি। সরকারি নিবন্ধন নিয়েও অতিরিক্ত অর্থ আদায়, ভিসা বিক্রি ও প্রতারণার নানা অভিযোগ এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, সরকারের সমন্বয়হীনতার অভাবে নিয়ন্ত্রণহীনভাবে চলছে এজেন্সিগুলো। তবে বিএমইটি বলছে, অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। বিস্তারিত কামরুল হাসান জনির প্রতিবেদনে। সাব এজেন্ট বা মধ্যস্বত্বভোগী ধরে বিদেশ যাত্রা ঝুঁকিপূর্ণ হওয়ায় রিক্রুটিং এজেন্সিকে বেছে নেন অনেকেই। চলতি বছর দেশে নতুন লাইসেন্স পেয়েছে 216টি রিক্রুটিং এজেন্সি। কিন্তু অতিরিক্ত অর্থ আদায় করেও বিদেশে কাজের নিশ্চয়তা দিতে ব্যর্থ হচ্ছে সরকারের লাইসেন্সধারী এসব এজেন্সি। রাজধানী জুড়ে 1000-এর বেশি রিক্রুটিং এজেন্সি থাকলেও অর্ধেকেরও কম প্রতিষ্ঠান সরাসরি শ্রম অভিবাসনে ভূমিকা রাখছে। অভিযোগ আছে, অপ্রয়োজনীয় লাইসেন্স বাড়ার কারণে বেড়েছে ভিসা বিক্রি ও প্রতারণা। শ্রমিক রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে প্রতিবেশী দেশ ভারত, শ্রীলঙ্কা ও নেপাল থেকে তুলনামূলক বেশি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সবশেষ তথ্য মতে দেশের রিক্রুটিং এজেন্সি 2841টি। এর মধ্যে সক্রিয় 2175টি ও লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে 297টি। রিক্রুটমেন্ট এজেন্সি লাইসেন্স দিলেই যে রিক্রুটমেন্ট ফেয়ার অ্যান্ড ইথিক্যাল হবে তা তো না। যারা রিক্রুটমেন্ট লাইসেন্সধারী তারা সবাই কিন্তু মার্কেটিং করে না, তারা বিদেশে কিন্তু লোক সেভাবে পাঠায় না। যারা ভিসা ট্রেডিংয়ের মাধ্যমে ভিসা কিনে এনে এখানে লোক পাঠায়, সেই কাজেই নিয়োজিত, দ্যাট ইজ তারাও ওয়ান কাইন্ড অফ মিডলম্যান। লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সির মধ্যে বাইরের সদস্য প্রায় 2500 প্রতিষ্ঠান। সৌদি আরব ও মালয়েশিয়ার তালিকাভুক্তির প্রতিযোগিতা থাকলেও অধিকাংশ এজেন্সি কাজ করে মূলত সাব এজেন্টের। 150 থেকে 200 রিক্রুটিং এজেন্সি সৌদি আরবে সরাসরি রিক্রুটমেন্টের সাথে জড়িত। এখন আমাদের লাইসেন্স সংখ্যা বাড়ার কারণে সেটা হয়তো 300-র মধ্যে গিয়ে পড়বে। বাইরাকে আমরা একটা পরিবার বলে থাকি, পরিবারের সদস্য হিসেবে ডিমান্ডের হক সবারই থাকে, এই জন্য সবাই সবাইকে সহায়তা করে। আমরা বিষয়টাকে ওইভাবেই দেখি। লাইসেন্সধারী অনেক এজেন্সির বিরুদ্ধেও রয়েছে প্রতারণার ফাঁদ পাতার অভিযোগ। তাই মেয়াদ নবায়নের আগে প্রতিষ্ঠানের কার্যক্রম যাচাই বাছাইয়ের প্রয়োজনীয়তা রয়েছে। যদি সরকার টাফ থাকে এবং তারা যদি চেক করে যে এই রিক্রুটিং লাইসেন্সের নামে কোনো কমপ্লেন নাই বা 1 বছরে সে 100 লোক মিনিমাম পাঠিয়েছে, তাদের লাইসেন্সগুলি রিনিউ করা উচিত। এবং যেগুলো তারা লোক পাঠায় নেই এগুলো ক্লোজ করে দিলে আপনি অটোমেটিক আপনার লাইসেন্সগুলো কমে আসবে। ওই
সদিচ্ছাটা। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন সরকারের সমন্বয়হীনতার কারণেই এজেন্সিগুলো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রতারণা এড়াতে কাজের মূল্যায়নের পাশাপাশি যত্রতত্র লাইসেন্স দেয়া বন্ধ করতে হবে। যারা খুবই তাদের পারফরমেন্স খারাপ তাদেরকে একটা আলাদা তালিকায় ফেলে রাখা যেতে পারে, যে এদেরকে খুব বেশি অনুমোদন দেওয়া যাবে না বা এদের ব্যাপারে আসলেই খুব নজরদারি বেশি রাখতে হবে। আর যারা ভালো কাজ করছে তাদের সাথে হয়তো আরো নিয়মিতভাবে কাজ করা যায়। ভিসা বিক্রি, অতিরিক্ত অর্থ আদায় ও প্রতারণার সুনির্দিষ্ট অভিযোগ পেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থার কথা বলছেন বিএমইটির এই কর্মকর্তা। যদি আমরা এরকম সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাই যে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গিয়েছে কিন্তু সে কাজ পাচ্ছে, তাহলে অভিযোগ পাইলে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে পারি। নিরাপদ শ্রম, অভিবাসন ও কর্মীদের কাজের নিরাপত্তা দিতে রিক্রুটিং এজেন্সিগুলোকে আরও বেশি জবাবদিহিতা ও নজরদারির আওতায় আনতে হবে বলছে সংশ্লিষ্টরা। কামরুল হাসান, জনি, এখন, ঢাকা। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন বাজার। 2024-এর জুলাই আন্দোলনের সময় 19 জুলাই নরসিংদী জেলা কারাগারের মূল ফটক ভেঙে ফেলে বিক্ষুব্ধ জনতা। এ সময় কারাগারে অগ্নিসংযোগ করা সহ লুট হয় ব্যারাকের 85টি অস্ত্র ও 8000 রাউন্ড গোলাবারুদ। কারাগার থেকে বের হয়ে পড়েন সকল কয়েদি। পরে কিছু অস্ত্র উদ্ধার, অধিকাংশ কয়েদি জেলে ফিরলেও 2 বছরেও অধরা রয়েছে বেশ কিছু সংখ্যক কয়েদি। উদ্ধার হয়নি অনেক অস্ত্র ও গুলি। এসব অস্ত্র ও গুলি উদ্ধার না হওয়ায় জেলায় বেড়েছে সন্ত্রাসী কার্যক্রম। কাউসার আহমেদের ছবিতে রাকিবুল ইসলামের প্রতিবেদন। 24 জুলাই আন্দোলন চলাকালীন সময়ে আজকের দিন বিকেলে নরসিংদী জেলা কারাগারের মূল ফটক ভেঙে ফেলে বিক্ষুব্ধ জনতা। এরপর অগ্নিসংযোগ করে লুট করা হয় ব্যারাকে থাকা 85টি অস্ত্র এবং প্রায় 8000 রাউন্ড গোলাবারুদ। এ সময় কারাগার থেকে বের হয়ে পড়ে 826 কয়েদির সবাই। এরপর কারাগার ভাঙার মামলা নিয়েও চলে নানা নাটকীয়তা। কারাগারে বন্দী থেকেও মামলার আসামি হয় অনেকে। আর লুট হওয়া অস্ত্র এখনো আতঙ্ক ছড়াচ্ছে জেলা জুড়ে। ওভারঅল নরসিংদী জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপকভাবে একদম তলানিতে নিয়ে গেছে। আমরা মনে করি এইসব যে সকল সন্ত্রাসী এবং অপরাধীদের হাতে এই অস্ত্রগুলো আছে, অবিলম্বে এই অস্ত্রগুলো উদ্ধারের ব্যবস্থা করা হবে। একই বছর কারাগারটি সংস্কার করে পুনরায় বন্দি রাখার উপযুক্ত করা হয়। ঘটনার 2 বছর পেরিয়ে যাওয়ার পর এখনও উদ্ধার হয়নি 27টি অস্ত্র এবং 6000 রাউন্ডের বেশি গোলাবারুদ। আত্মসমর্পণ এবং অভিযানের মাধ্যমে কারাগারে 600-র বেশি কয়েদি ফেরানো গেলেও এখনও অধরা 166 জন। বিপুল পরিমাণ গোলাবারুদ সহ অস্ত্র ও জেল পলাতক আসামিরা পলাতক থাকায় চরাঞ্চল সহ জেলার বিভিন্ন অঞ্চলে বেড়েছে সন্ত্রাসী কার্যক্রম। কিছু আসামি কিন্তু কোর্টে আইসা এসেছে, আবার আত্মসমর্পণ করছে। কাজেই তারা যদি সত্যিকার অর্থে খুব খারাপ লোক হতো তাহলে তারা কিন্তু আত্মসমর্পণ করতো। যারা আত্মসমর্পণ করে নাই তারা অবশ্যই এই অস্ত্র লুটির সাথে জড়িত। অস্ত্রগুলি এখনো উদ্ধার হয় নাই। ওই অস্ত্রগুলি দিয়ে নরসিংদী জনপদ অবশ্যই বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকে যায় এবং এমনকি নরসিংদী সদরের আলোকবালি এবং রায়পুরা নিরক্ষায় ইদানিং একাধিক বন্দুক যুদ্ধ হয়েছে এবং একাধিক খুনকারী হয়েছে এবং ভবিষ্যতে নরসিংদীবাসীর জন্য এটা অত্যন্ত হুমকির ব্যাপার। চরাঞ্চলের প্রত্যেকটা ঘর একদম প্রত্যেকটা ঘরের লোক আতঙ্কে থাকে যে কোন সময় কার বাড়িতে আক্রমণ করে, এবং তারা সকলে কি করে যে হচ্ছে আপনার মাস্ক পরে মুখোশ পরে তারা অস্ত্র নিয়ে যায় বাড়িতে যায়। পলাতক আসামিদের কারাগারে ফিরিয়ে আনা সহ জেলার আইন শৃঙ্খলার উন্নতির লক্ষ্যে কাজ চলছে বলে দাবি পুলিশের। যদিও উদ্ধার হওয়া সকল অস্ত্র এখনো বুঝে পায়নি কারা কর্তৃপক্ষ। অগ্নিসংযোগে তো আসলে গোটা কারাগারই অগ্নিদগ্ধ হয়ে গিয়েছিল এবং অফিস পুরাটাই তো পুড়ে গিয়েছিল এবং ওই সময় যত নথি রেকর্ডপত্র কম্পিউটার ছিল সবই তো ধ্বংস হয়ে গেছে। যার কারণে আমরা প্রতিনিয়তই দাপ্তরিক কাজে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। তারপরে আমরা চেষ্টা করছি আমরা এই সমস্যা থেকে ওভারকাম করার জন্য। 85টির মতো অস্ত্র মিসিং হয়, তার মধ্যে আমরা 59টি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। অবশিষ্ট অস্ত্রগুলো উদ্ধারের জন্য অভিযান তৎপরতা অব্যাহত আছে, নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জুলাই আন্দোলনে নরসিংদী জেলায় 20 জনের বেশি শহীদের ছাড়াও জেলা প্রশাসনের তালিকাভুক্ত আহতের সংখ্যা 443 জন। যদিও বেসরকারি হিসেবে এর সংখ্যা 1000-এর বেশি। রাকিবুল ইসলাম, এখন, নরসিংদী। ভারী বৃষ্টি হলে কোমর সমান পানিতে ডুবে যায় কুমিল্লা নগরী। প্রধান সড়ক থেকে অলিগলি, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান এমনকি হাসপাতালেও ঢুকে পড়ে পানি। প্রশ্ন উঠছে, প্রতি বছর একই চিত্র কেন?
কোটি কোটি টাকা ব্যয়ের পরও কেন জলাবদ্ধতার স্থায়ী সমাধান মিলছে না? ফুরকানের ছবিতে খালেদ সাইফুল্লাহর প্রতিবেদনে বিস্তারিত। একসময় কুমিল্লা পরিচিত ছিল পুকুর দিঘির শহর হিসেবে। নগরীতে ছিল 851টি পুকুর ও 9টি বড় দিঘি। কিন্তু নগরায়নের চাপে একের পর এক জলাশয় ভরাট হয়ে গড়ে উঠেছে বহুতল ভবন ও বিভিন্ন স্থাপনা। এমনকি প্রাকৃতিক জলাধার ভরাট করে নির্মাণ করা হচ্ছে ডিসি পার্ক ও কারাগারের আবাসন প্রকল্প। বৃষ্টি নামলেই থমকে যায় কুমিল্লা নগরীর স্বাভাবিক জীবন। সম্প্রতি দেখা যায় 90 মিলিমিটার বৃষ্টিতে সড়ক পরিণত হয়েছে খালে, আর গলিপথ হয়েছে চলাচলের অনুপযোগী। দোকানপাট, বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল, কোথাও রেহাই নেই জলাবদ্ধতা থেকে। প্রতিবছর একই দুর্ভোগে ক্ষোভ বাড়ছে নগরবাসীর। এই মোড়টাতেই একেবারে হাঁটু সমান পানি থাকে। স্কুল এই রোডটা দিয়ে আমরা স্কুলে যাই, বাজারে যাই। অশোকতলা, সায়াবিতান, বিসিক প্রচুর পরিমাণ পানি। এখানে পানি নেওয়ার কোনো ব্যবস্থা নাই। মালামাল তো নষ্ট হইতেছে, আমাদের ফার্নিচার ভিজতেছে, আবার শুকাইতেছে, আবার পলিশ করতেছে। মাত্র 153 বর্গ কিলোমিটার আয়তনের এই সিটি কর্পোরেশনে অপরিকল্পিত নগরায়নের ভোগান্তি তীব্র হচ্ছে প্রতিদিনই। জলাবদ্ধতা নিরসন হচ্ছে না, বরং আরও প্রকট হচ্ছে। তার মধ্যে প্রধান যে কারণ সেটা হল প্রাকৃতিক খাল এবং পানি নিষ্কাশনের যে ব্যবস্থাগুলো ছিল সেগুলো সংকুচিত হয়ে গেছে। আমাদের কুমিল্লা সিটি কর্পোরেশন হওয়ার পর থেকে আমরা যেই দাবিটা বারবার করে এসেছি যে আপনারা একটা পরিসংখ্যান করেন, কুমিল্লা সিটিতে কত সংখ্যক লোক থাকতে পারে, কত সংখ্যক লোকের বসবাসে আপনারা সুযোগ সুবিধা নিশ্চিত করবেন, সেটা কিন্তু এ পর্যন্ত হয়নি। বছর বছর কোটি কোটি টাকা ব্যয় করেও জলাবদ্ধতা নিরসন হচ্ছে না কেন জানতে চাইলে কর্পোরেশন জানায়, খাল ও ড্রেন পুনরুদ্ধার করা হয়নি বলেই সমস্যা প্রকট আকার ধারণ করছে। অতিবৃষ্টি হয় তখন পানির ফ্লোটা আরও বেড়ে যায়, কিন্তু আমাদের খালের সংখ্যা বা ড্রেনের সংখ্যা কিন্তু আগের মতো রয়েছে। ক্ষেত্র বেশি কিছু কিছু দখল সংকুচিত করে ফেলছে, এই কারণেই জলাবদ্ধতার প্রখরতা বেশি। যেগুলা পানি নিষ্কাশনের যে ব্যবস্থা, সেটাই কিন্তু যে প্রশস্ত ড্রেনগুলোকে এখন শুরু করে ফেলা হয়েছে। এই ড্রেনগুলোকে আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে। আমার প্রকল্পটা যদি অনুমোদন হয়ে যায় তাহলে আমি যে খালগুলো দখল হয়ে আছে খালগুলো আমি দখল মুক্ত করতে পারবো। নগরীর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পানি নিষ্কাশন ও নগর অবকাঠামো উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে গঠন করা হয়েছে কুমিল্লা ওয়াসা ও কুমিল্লা নগর উন্নয়ন কর্তৃপক্ষ। নগরবাসীর প্রত্যাশা, নগর থেকে মশা, যানজট সহ অন্য সমস্যার পাশাপাশি জলাবদ্ধতা দূর হবে অচিরেই। এখন কুমিল্লা। দেশের গুরুত্বপূর্ণ পর্যটন ও প্রবাসী অধ্যুষিত এলাকা সিলেট, কিন্তু অপরিকল্পিত নগরায়ন, ধীরগতির সড়ক সংস্কার, দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা এবং বাড়তে থাকা নিরাপত্তা উদ্বেগে ভুগছে মহানগরীর প্রায় 10 লাখ মানুষ। বারবার মাস্টার প্ল্যানের ঘোষণা এলেও সমন্বয়ের অভাবে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। তবে সিটি কর্পোরেশনের নতুন দায়িত্ব পাওয়া প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বলছে, পরিকল্পিত ও প্রযুক্তি নির্ভর আধুনিক সিলেট করার কাজ শুরু হয়েছে। অনিল পালের ছবিতে সন্দীপন শুভর প্রতিবেদন। মন ভোলানো প্রাকৃতিক সৌন্দর্য, আধ্যাত্মিক ঐতিহ্য আর অসংখ্য পর্যটন কেন্দ্রের জন্য সুখ্যাতি থাকলেও বর্তমানে সড়কের বেহাল দশা, যানজট, দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলার অবনতির ফলে সিলেট এখন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। 2001 সালে 27টি ওয়ার্ড নিয়ে যাত্রা শুরু করা সিলেট সিটি কর্পোরেশনের সঙ্গে 2023 সালে আরও 15টি ওয়ার্ড যুক্ত হয়। যদিও বর্ধিত এলাকার অনেক অংশই এখনও উন্নয়ন বঞ্চিত। অধিকাংশ সড়ক শুরু হওয়ায় যানজট, সময়ের উপচয় ও দুর্ঘটনা নিত্যদিনের সঙ্গী। অন্যদিকে অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, খাল, ছড়া দখল ও প্লাস্টিকের কারণে সামান্য বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। বৃষ্টি দিয়ে হারলে আঁঠু পানি, আমরা পাবন্দি মাঝে মানুষ আঁঠু পানি দিত গিয়া। এখানে ডাস্টবিনের কোনো ইয়ে নাই, অথচ এখানে মানুষ ময়লা ফেলাই ফেলে রাস্তাঘাটে গন্ধ হয়ে যাচ্ছে, মানুষ চলাফেরা করতে পারে না। এদিকে সাম্প্রতিক সময়ে চুরি, ছিনতাই, হত্যা ও অন্যান্য অপরাধ বৃদ্ধিতে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নগরবাসী। প্রশাসন থেকে জননিরাপত্তা সব জায়গাতেই প্রশাসনের স্পষ্ট ব্যর্থতার এবং উদাসীনতার চাপ রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আছে, এটা আর একটু ভালো করা দরকার। যেমন এখন ঢাকায় অনেক জায়গায় দেখছি AI ক্যামেরা লাগাইছে, তো এগুলো লাগানো উচিত।
নগর বিশ্লেষকদের মধ্যে প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনা, নাগরিক অংশগ্রহণ এবং সমন্বিত মাস্টার প্ল্যান ছাড়া এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। এই জন্য প্রয়োজন আধুনিক গণপরিবহন, স্মার্ট ট্রাফিক, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ বান্ধব নগরায়ন এবং প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসনকে কঠোরভাবে দেখতে হবে যাতে মানুষের নিরাপত্তাটা আরও ভালো হয়, এবং এই নিরাপত্তার পাশাপাশি আমরা যদি যোগাযোগের কথাটা বলি, যে এই যে রাস্তাঘাট অনেক সংকীর্ণ আছে, পরিকল্পিত আসলে শুরুতে ছিল না, সেটাকে কিভাবে আরও বেটার করা যায়। যারা একাডেমির সাথে জড়িত আছে তাদের নিয়ে যদি সার্বিকভাবে একটা কমিটি বা একটা কিছু করা যায়, হয়তো বা আছে, সেটাকে যদি আরেকটু গতিশীল করা যায় এবং তাদের যে রিকমেন্ডেশন সেগুলো যাতে ফেজে ইমপ্লিমেন্ট হয় সেদিকে খুব খেয়াল রাখা দরকার। নিরাপত্তা নিশ্চিতকরণ, জলাবদ্ধতা নিরসন, সড়ক উন্নয়ন, ওয়াকওয়ে নির্মাণ ও সৌন্দর্য বর্ধনের মাস্টার প্ল্যান এবং বিদেশি অর্থায়নে একাধিক প্রকল্প বাস্তবায়নের কথা জানিয়েছে প্রশাসন। এখানে যদি 1200 সিসিটিভি ক্যামেরা লাগানো হয় তাহলে পুরো শহরকে আমরা কি সিসিটিভি মনিটরিংয়ের আওতায় আনতে পারবো। যদি আমাদের একটা প্রজেক্টের আওতায় এটা করে দেওয়া যায়, এটা সবচেয়ে ভালো হয়। বিউটিফিকেশন, জলাবদ্ধতা, সুরমা নদী খনন, দুই পারে এমব্যাঙ্কমেন্ট, তারপরে ওয়াকওয়ে নির্মাণ বা সিটিকে গ্রিন করা, এই সমস্ত অনেকগুলা বিষয় নিয়ে আমরা একটা প্ল্যান সাজিয়েছি। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, প্রযুক্তির ব্যবহার, আইনের প্রয়োগ নিশ্চিত করা এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমেই আধুনিক পর্যটন নগরী করে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ এখন সময়ের দাবি। সন্দীপন শুভ, এখন সিলেট। চাঁদপুরের বাজারে স্থিতিশীল রয়েছে অধিকাংশ মাছের দাম, তবে নদীতে ধরা মাছের দাম কিছুটা বেড়েছে। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যুক্ত আছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, বাজারের পরিস্থিতি এখন কেমন দেখছেন আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? এই সকাল থেকে কিন্তু চাঁদপুরের যে বাজার রয়েছে, বিশেষ করে শহরের ওয়্যারলেস বাজার, সেটায় ক্রেতা এবং বিক্রেতাদের বেশ উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যদিও সপ্তাহের ব্যবধানে চাষকৃত মাছের দাম কিন্তু একই দেখা যাচ্ছে, তবে নদীতে ধরা পড়া মাছের সরবরাহ কিছুটা কম থাকায় দাম কিছুটা বেড়েছে বলে কিন্তু জানিয়েছেন ক্রেতা এবং বিক্রেতা উভয়ই। সেই ক্ষেত্রে আসলে বছর জুড়ে যে ইলিশের রাজধানী তো চাঁদপুরে ইলিশের জেলেদের জালে ইলিশের দেখা না পাওয়ায় কিন্তু বছর জুড়ে ইলিশের যেই উত্তাপ তা কিন্তু এখনো ছড়াচ্ছে, যার কারণে মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছেন তারা কিন্তু ইলিশের দিকে তাকান না বলে কিন্তু চলে। বাজারও কিন্তু ছেয়ে আছে, যে সমস্ত ইলিশ দেখা যাচ্ছে তা কিন্তু আসলে চাঁদপুরের ইলিশ নেই বললেই চলে। সেই ক্ষেত্রে আসলে দক্ষিণাঞ্চলের বিশেষ করে ভোলা কিংবা বরিশালের ইলিশই কিন্তু আছে, এবং যা আছে তাও কিন্তু বেশ চড়া দামে বিক্রি করা হচ্ছে। মাত্র 500 গ্রাম কিংবা 600 গ্রাম ওজনের ইলিশ কিন্তু বিক্রি করা হচ্ছে 1500 থেকে শুরু করে 1550 টাকায়, এবং ছোট সাইজের যে ইলিশ তা কিন্তু বিক্রি করা হচ্ছে 1200 থেকে 1250 টাকা দরে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছিলাম পোয়া মাছের দাম কিন্তু কিছুটা বেড়েছে, এবং সেই ক্ষেত্রে পোয়া বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা কেজিতে। তাছাড়া বড় সাইজের যে চিংড়ি তা কিন্তু 1500 থেকে শুরু করে 1600 টাকা দরে বিক্রি করা হচ্ছে। এদিকে কার্প জাতীয় মাছ, বিশেষ করে চাঁদপুরের যে সমস্ত জলাশয়গুলো রয়েছে যেখানে চাষাবাদ করা হয়ে থাকে, সেই মাছ কিন্তু একই দামে বিক্রি করা হচ্ছে। 380 থেকে শুরু করে প্রকারভেদে 460 টাকা দরে কিন্তু রুই, কাতল, কার্প জাতীয় মাছ বিক্রি হচ্ছে। তাছাড়া চাষকৃত কই বিক্রি হচ্ছে 200 টাকা দরে, এবং চাষকৃত যে শিং রয়েছে তা কিন্তু 400 টাকা দরে বিক্রি করা হচ্ছে। তবে দেখতে পাচ্ছি যে ট্যাংরার দাম কিন্তু কিছুটা বেড়েছে, এবং সেই ক্ষেত্রে আসলে ট্যাংরা বিক্রি করা হচ্ছে 800 টাকা দরে, এবং অন্যান্য যে সমস্ত গুড়া মাছ এই মুহূর্তে পাওয়া যাচ্ছে তাও কিন্তু 500 টাকার নিচে কিন্তু আসলে ওই অর্থে কোনো মাছ পাওয়া যাচ্ছে না। যদিও বিক্রেতারা বলছেন যে বর্ষার মৌসুমে বিভিন্ন বড় বড় দিঘি কিংবা পুকুরের পাশাপাশি কিন্তু এখন বিল থেকেও কিন্তু নানান প্রকারের মাছ কিন্তু আসছে বাজারগুলোতে, এবং যার কারণে কিন্তু দেশীয় প্রজাতির যে সমস্ত মাছ তার সরবরাহ স্বাভাবিক থাকে, কিন্তু দাম কিন্তু নিয়ন্ত্রণ রয়েছে। এবং তারা বলছেন যদি নদীতে মাছের যেই বিভিন্ন শ্রেণীর মাছ জেলেদের জালে ধরা পড়ে তা যদি স্বাভাবিক পর্যায়ে যদি পড়ে, সরবরাহ যদি স্বাভাবিক থাকে, তাহলে কিন্তু আসলে নদীর মাছের দাম কিন্তু কমে আসবে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার চাঁদপুর থেকে মাছ বাজারের সবশেষ। চাঁদপুরের মাছের বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী তালহা জুবায়ের। নাটোরে উদ্বেগজনক হারে বাড়ছে মাদকের বিস্তার। শহর থেকে গ্রাম প্রকাশ্যেই চলছে মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগ। স্থানীয়দের দাবি রাজনৈতিক প্রভাব, দুর্বল নজরদারি ও
ধীর গতির অভিযানের সুযোগে আরও বেপরোয়া হয়ে উঠছে মাদক কারবারিরা। এতে মাদকে জড়িয়ে পড়ছে তরুণ যুবকরা, বাড়ছে চুরি ছিনতাই সহ নানা অপরাধ। তবে পুলিশ বলছে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। বিস্তারিত মাহবুব হোসেনের প্রতিবেদনে। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত নাটোর দেশের বিভিন্ন জেলার সঙ্গে সড়ক যোগাযোগের গুরুত্বপূর্ণ এই জেলাকে বলা হয় গেটওয়ে জেলা। আর এই অবস্থানকে কাজে লাগিয়ে মহাসড়ক ও আন্তঃজেলা সীমান্ত পথে প্রতিনিয়ত প্রবেশ করছে গাঁজা, ইয়াবা, ফেনসিডিল সহ বিভিন্ন ধরনের মাদক। জেলার বিভিন্ন এলাকায় অনেকটা প্রকাশ্যেই চলছে মাদক বেচা কেনা। শহর থেকে গ্রাম হাত বাড়ালেই মিলছে মাদক, ফলে বাড়ছে মাদকাসক্তের সংখ্যা। প্রকাশ্য মাদক সেবন ও বিক্রির ঘটনা ঘটলেও কার্যকর প্রতিরোধ চোখে পড়ে না। প্রশাসনের নজরদারি ও অভিযানের ধীর গতিকে মাদক বিস্তারের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করছেন কেউ কেউ। মাদক যারা ব্যবসায়ী তাদেরকে না ধরে খোরেরকে ধরে তুলি, খোরেরকে ধরে খোরের থেকে কিছু টাকা আদায় করে ছেড়ে দেয়। তাহলে ওরা ব্যবসায়িক ধরুক, তাহলে তো বাংলাদেশের মাদক থাকে না। স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও যুবকদের একটি অংশ সহজেই মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। মাদকাসক্তের কারণে বাড়ছে চুরি, ছিনতাই সহ নানা অপরাধ। স্থানীয়দের দাবি, কোথাও কোথাও মাদক বিরোধী সচেতন কার্যক্রম চললেও রাজনৈতিক প্রভাবের কারণে বড় মাদক কারবারিরা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাহিরে। এটা এখন বর্তমানে এমন বিস্তার করেছে যে এটা বলার মতো না, এবং প্রায় ঘরে ঘরে ইয়াং জেনারেশন এই মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। পরিমাণে মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারী বেড়ে গেছে যে শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে। ব্যবসায়ীরা ব্যবসার সাথে জড়িত, এদেরকে দেখা যাচ্ছে যে আজকে রাত্রে ডিবি এসে উঠা নিয়ে গেল, পরবর্তী মাঝখানে 2 দিন পরে আবার দেখতেছি সেই মোটরসাইকেলে রাউন্ড চলতেছে। তারা তাদের বিক্রি কার্যক্রম অনবরত চালু রাখছে। অনেকের মতে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিবর্তন এবং অভিযানের সময় অনাকাঙ্ক্ষিত জনসমাগম বা মব পরিস্থিতির আশঙ্কায় মাঠ পর্যায়ে মাদক বিরোধী তৎপরতা কিছুটা কমেছে। সেই সুযোগে সক্রিয় হয়ে উঠেছে মাদক ব্যবসায়ীরা। মাদক সেবীরা একদিক থেকে চাঁদাবাজ, তারপরে সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত, একই সাথে তারা কিন্তু ধর্ষণের মতো একটি খুব সমাজকে অস্থির করে দেওয়ার মতো কাজের সাথে তারা কিন্তু জড়িত। এটাকে লাগাম দেওয়া খুব জরুরি, এবং সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে আইন শৃঙ্খলা বাহিনী যে তাদের পূর্ণতার যে শক্তি নিয়ে মাঠে নামা, সেটি আমরা দেখছি না। তবে পুলিশ বলছে মাদক কারবারিদের গ্রেপ্তারের অল্প সময়ের মধ্যেই অনেকে জামিনে বেরিয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ায় কাঙ্ক্ষিত সুফল মিলছে না। এজন্য সমাজের সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতার প্রয়োজন। আমরা প্রতিনিয়ত মামলা দিচ্ছি, অভিযান হচ্ছে, আসামি গ্রেপ্তার হচ্ছে, কোনো না কোনো ভাবে ওরা আবার জামিনে বের হয়ে আসছে, আবার মাদক ব্যবসার সঙ্গে বা মাদক সেবনের সাথে জড়িত হয়ে যাচ্ছে। এই জায়গাগুলোতেও সবাইকেই কাজ করতে হবে। সীমান্ত ও মহাসড়ক দিয়ে মাদক প্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি, গোয়েন্দা তৎপরতা বাড়ানো, যৌথ অভিযান জোরদার এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছেন সচেতন নাগরিক ও সংশ্লিষ্টরা। তাদের আশা, সমন্বিত উদ্যোগী পারে নাটোরকে মাদকের ভয়াবহ বিস্তার থেকে রক্ষা করতে। মাহবুব হোসেন, এখন নাটোর। টানা ৮ম দিনের মতো ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। জর্ডানের 2 মার্কিন সেনা নিহতের পর শনিবার দিনগত রাতে ইরানের উপকূলীয় শহর বন্দর আব্বাস ও বন্দর লেহঙ্গতে হামলা করেছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। এছাড়াও হামলা হয়েছে কেশম দ্বীপে। তবে এতে বেসামরিক নাগরিক বা অবকাঠামোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইরানের মেহের নিউজ এজেন্সি। এদিকে জর্ডানে মার্কিন সেনা নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন ট্রাম্প। আবারও একই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না যুক্তরাষ্ট্র। এদিকে সমঝোতা স্মারকে স্বাক্ষরের পরেও ইরানে হামলা অব্যাহত রাখায় ট্রাম্পের স্বাক্ষরকে মূল্যহীন ও অকার্যকর বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। লিখিত বিবৃতিতে মুস্তফা আরও সতর্ক করেন, তেহরান ও এর আঞ্চলিক মিত্ররা যুক্তরাষ্ট্রকে এমন শিক্ষা দেবে যা তারা কখনোই ভুলতে পারবে না। বিশ্বকাপ ফাইনালের আগে ঝড় আর বজ্রসহ প্রবল বৃষ্টির কবলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউ জার্সি অঙ্গরাজ্য। টানা বৃষ্টিতে কিছুটা পরিষ্কার হয়েছে
ধোঁয়ায় ঢেকে থাকা আকাশ। এই বৃষ্টি কানাডার দাবানলের ধোঁয়া কমাতে অনেকটা সহায়তা করবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি বৃষ্টির কারণে মেটলাইফ স্টেডিয়ামে দর্শক সমাগমেও কোনো সমস্যা হবে না বলে মনে করছেন তারা। মার্কিন আবহাওয়া অফিসের তথ্য, রোববার নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে বায়ুর মান ভালোর চেয়ে নিচু ক্যাটাগরিতে থাকবে। তবে বৃষ্টির কারণে অস্বাস্থ্যকর এই পরিবেশের কিছুটা উন্নতি হবে বলেও আশা করা হচ্ছে। ইউরোপকে দ্রুত উষ্ণায়নশীল মহাদেশ হিসেবে চিহ্নিত করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কার্যালয়। চরম তাপপ্রবাহে ক্রমবর্ধমান স্বাস্থ্য সংকট তৈরির সতর্কবার্তা দিয়ে এখনই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। বিস্তারিত প্রতিবেদনে। বৈশ্বিক গড় তাপমাত্রার চেয়ে প্রায় দ্বিগুণ হারে বেড়েছে ইউরোপের তাপমাত্রা। এরই মধ্যে ইউরোপকে দ্রুত উষ্ণায়নশীল মহাদেশ হিসেবে বর্ণনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কার্যালয়। তাদের তথ্যমতে গেল 4 বছরে এই অঞ্চলে তাপপ্রবাহে প্রাণ হারিয়েছে 2 লাখের বেশি মানুষ। গেল 2 দশকের তাপজনিত কারণে ইউরোপে মৃত্যুর হার বেড়েছে 30%। গ্রীষ্মের দাবদাহে নাকাল যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, ইতালি, গ্রিস, জার্মানি সহ ইউরোপের বেশ কিছু দেশ এই প্রাণঘাতী উচ্চ তাপমাত্রা স্বাস্থ্য ও সামাজিক সেবা সহ জরুরি পরিষেবাগুলোর উপর আকস্মিক চাপ সৃষ্টি করেছে। তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর আগেই আগাম সতর্কবার্তা, শহরগুলোকে শীতল রাখা, পর্যাপ্ত পানি ও ছায়ার ব্যবস্থা করা, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সহায়তা এবং স্বাস্থ্য ব্যবস্থাকে প্রস্তুত রাখতে ব্যক্তির পাশাপাশি সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। তাপপ্রবাহ ও দাবানল নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সহায়তা এবং স্বাস্থ্যকর্ম পরিকল্পনার উপর বেশ কিছু নির্দেশনা তৈরি করেছে সংস্থাটি। গরম আবহাওয়ায় জনস্বাস্থ্যমূলক বার্তাগুলো ডিজিটাল, প্রচলিত এবং সামাজিক মাধ্যমে ঝুঁকিপূর্ণ ও দুর্গম জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। এছাড়া উচ্চ তাপমাত্রা মোকাবেলায় ইউরোপের বিভিন্ন দেশের হাসপাতালগুলোকে ঢেলে সাজানোর নির্দেশনা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কার্যালয়। জরুরি অবস্থায় স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো সচলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং পানির সুব্যবস্থা রাখা। Much of our infrastructure, much of our housing stock, our agriculture, our health systems and so on are based on a climate of the 20th century. This is in terms of temperature, a climate that we no longer have. এদিকে গ্রীষ্ম মৌসুমে নেদারল্যান্ডসের নদীগুলো শুকিয়ে দেখা দিয়েছে তীব্র পানির সংকট। নদীর পানির স্তর একেবারে কমে যাওয়ায় আটকে আছে হাউসবোটগুলো। নেদারল্যান্ডসে বছরের এই সময়ে স্বাভাবিকের চেয়ে 4.5 ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা বিরাজ করছে। লোয়ার নদী শুকিয়ে যাওয়ায় ফ্রান্সের মূল ভূখণ্ডের বেশিরভাগ অংশে দেখা দিয়েছে খরা। ফ্রান্সের দীর্ঘতম এই জলপথ এখন প্রায় বালুকাময়। এমন অবস্থায় দেশটিতে পানি ব্যবহারে আরোপ করা হয়েছে বিধিনিষেধ। আগাম খরা মোকাবেলায় ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী হাঙ্গেরির হোর্তাবাগি জলাভূমিতে পানি সেচের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। সমভূমি ও জলাভূমি নিয়ে গঠিত পূর্ব হাঙ্গেরির উদ্যানটি পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান। কয়েক হাজার পরিযায়ী পাখির আবাসস্থল এই জলাভূমি। তানভীর জনি, এখন বিশ্ব। শেষ করছে এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।